ইরানে বর্তমানে তো গণ আন্দোলন চলছে অলরেডি গত ৬-৭ দিন হয়ে গেছে। গোটা ইরানের সমস্ত শহরে এটা ছড়িয়ে পড়েছে। মানুষজন একেবারে রাস্তায় নেমে আসছে, এখন আর মৃত্যুর ভয়টা কিছু করে না। প্রায় ৪৫ বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন হয়েছিল এবং তখন কিন্তু এই ইরানের যে ইসলামী রেজিম এরা কিন্তু নির্মম নিষ্ঠুরভাবে গুলি দিয়ে জনগণকে হত্যা করে কিন্তু তারা ক্ষমতা টিকেছিল। বাট এই মুভমেন্টে কেন জানি মনে হচ্ছে এই ইসলামী রেজিমের পতন সময়ের ব্যাপার। কিন্তু এই ধরনের বক্তব্য বিবৃতি দেওয়া এই ভিডিওটার উদ্দেশ্য না। আমি আসলে যে জন্য ভিডিওটার অবতারণা করলাম সেটা হলো যে এই আন্দোলনে যারা নাকি যোগ দিয়েছে, রাস্তায় নেমেছে, আমি সেই সমস্ত লোকদের একটু চেনার চেষ্টা করলাম যে এরা আসলে কারা। এরা জনগণ তো বটেই, ইরানের জনগণই, বাট এরা আসলে কারা। এবং অদ্ভুতভাবে খেয়াল করলাম এরা অবশ্যই যুব সম্প্রদায়। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এদের গায়ে কিন্তু ইসলামী পোশাক আমি খুব একটা দেখলাম না। ইসলামী যে আলখাল্লা টাইপের যে পোশাক পরিচ্ছদ আছে না, যদি এখন শীতকাল গায়ে হয়তো জ্যাকেট ট্যাকেট দেওয়া আছে, কিন্তু তারপরেও তো তাদের ওই জ্যাকেটগুলো তো একটু ইসলামী লেবাস টাইপের থাকবে না, বা পোশাক পরিচ্ছদ একটু ইসলামী পোশাক পরিচ্ছদের মতো হবে না। আমি কিন্তু তাই ভাবছিলাম যে গত ৪৫-৪৬ বছর ধরে ইসলামী শাসন যেখানে চালু আছে, তাহলে মানুষজন তো অবশ্যই আগের থেকে অনেক বেশি ধার্মিক হবে এবং অনেক বেশি ইসলামী লেবাস ধারণ করবে। এবং নট অনলি দ্যাট, ওই যে রাস্তায় দেখলাম যে অনেক নারীও আছে এবং তারা কিন্তু মাথায় ঘোমটা নাই, হিজাব নাই, যেটা নাকি আবার ইরানের কিন্তু বিধান যে কোনো নারী হিজাব ছাড়া বাইরে বের হতে পারবে না। এবং ওই নারীগুলোর পোশাক পরনেও দেখলাম যে আধুনিক পোশাক, মনে হয় যে জিন্সের প্যান্ট ট্যান্ট পরে তারা এই আন্দোলনে নামছে। বিষয়টা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। কী কারণে? এই কারণে গুরুত্বপূর্ণ কারণ এই বাংলাদেশে আমরা তো কিছুদিন আগে একটা আন্দোলন দেখেছি, তাই না, যার ফলে এই যে শেখ হাসিনার পতন ঘটেছে। আমরা যদি সেই আন্দোলনের চিত্রগুলো দেখি, অর্থাৎ রাস্তাঘাটে যারা তখন মিছিল মিটিং করছিল, তাহলে সেখানে আমরা খেয়াল করলে দেখব ১০০ জনের মধ্যে মোর দ্যান ৭০-৮০ জন ছিল কিন্তু ইসলামী লেবাসধারী লোকজন, অর্থাৎ হুজুর টাইপের, মাদ্রাসার ছেলে পেলে, মাথায় টুপি, তারপর ওই যে লম্বা আলখাল্লা টাইপের পাঞ্জাবি পাজামা, এইগুলা। অর্থাৎ পরবর্তীতে যদি আমরা জানি যে এই আন্দোলনের পিছনে প্রকৃত অর্থে শক্তি জুগিয়েছিল জামাত শিবির, অর্থাৎ ইসলামপন্থী দল, কিন্তু একই সঙ্গে বাংলাদেশে যারাই রাস্তায় নামছিল তাদের পোশাক আশাক দেখে বোঝা যাচ্ছিল যে তারা সবাই কিন্তু ইসলামপন্থী। এবং পরবর্তীতে বাংলাদেশের যে অভ্যুত্থান শেষ হওয়ার পরে আমরা তো দেখলাম যে বাংলাদেশে ইসলামপন্থী লোকজনের ভয়ঙ্কর রকম উল্লাস এবং তাদের সদম্ভ পদচারণা। এমনকি এটাও কিন্তু আমাদেরকে বিস্মিত করছিল যে সমস্ত ইসলামী চরমপন্থী দলগুলো ওই নিষিদ্ধ ছিল, তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া সত্ত্বেও তারাই কিন্তু এই রাস্তাঘাটে এসে কালো পতাকা, তারপরে যে ইসলামিক স্টেটের কালো পতাকা, কলেমা খচিত, এগুলো নিয়ে কিন্তু রাস্তায় সদম্ভে তারা বিচরণ করছিল। এটা কিন্তু আমাদের নজরে পড়ছে। এবং পরবর্তীতে যেটা আমরা দেখলাম যে বাংলাদেশে মনে হচ্ছিল যে আওয়ামী লীগের অবর্তমানে সম্ভবত সামনে যে ইলেকশন হতে যাচ্ছে, এখানে ওই ইসলামপন্থী যে দলগুলো আছে তারাই হয়তো ক্ষমতায় চলে যাবে, এরকম কিন্তু মনে হচ্ছিল। এবং অবশ্যই ক্ষমতায় গিয়ে তারা কি বাংলাদেশকে ইসলামী রাষ্ট্রে পরিণত করবে। যে ইসলামী রাষ্ট্রে পরিণত হয়েছিল আজকে থেকে প্রায় 46-47 বছর আগে এই ইরানে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে আন্দোলন করে সেখানে অতীতে যে ধরনের সরকার চালু ছিল ওই যে রেজা শাহ পাহলভির অধীনে, এবং যে শাসনের অধীনে ইরানের জনগণ কিন্তু ব্যাপক স্বাধীনতা ভোগ করত এবং তখন তাদের অর্থনৈতিক উন্নতি ছিল লক্ষণীয়। লোকজনের কিন্তু না খেয়ে থাকতে হতো না, চাকরি বাকরি ছিল না, এরকম পরিস্থিতি ছিল না, সবারই কিন্তু কাজকাম ছিল। এবং নট অনলি দ্যাট যাদের বাংলাদেশে বয়স একটু বেশি, আপনারা নিশ্চয়ই স্মরণ করতে পারেন, তখন বাংলাদেশ থেকে প্রচুর লোকজন কিন্তু ইরানে কাজ করতে যেত। ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদ পদবীর টেকনিশিয়ান পদের লোকজন কিন্তু এরা কিন্তু কাজ করতে যেত।
এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, কাজ যে করতে যেত তার মানে হচ্ছে যে ওই ইরানে তাহলে কাজের লোকের অভাব ছিল, তার মানে তাদের পরিস্থিতি নিশ্চয়ই ভালো ছিল, তা না হলে বাইরের দেশের লোককে কেন তারা কাজ দিবে। তো এখন ইরানিদের কিন্তু সেইটা তখন ভালো লাগে নাই, সেটা কিন্তু তাদের ভালো লাগে নাই। তারা মনে করেছিল যে আমরা যেহেতু মুসলমান, ইসলাম হলো সব সমস্যার সমাধান, আমরা ইসলামী শাসন যদি কায়েম করি তাহলে আমরা গোটা পৃথিবীতে সবচাইতে বেশি উন্নত একটা দেশে পরিণত হব, কারণ ইসলাম তো আল্লাহর বিধান, তাই না? এবং আল্লাহর বিধান নিশ্চয় সর্বশ্রেষ্ঠ বিধান হবে। ইহুদি নাসারা কাফেরদের যে গণতান্ত্রিক বিধান আছে তার চাইতে তো নিশ্চয়ই উন্নত বিধান। অতএব ওই ইহুদি নাসারা কাফেরদের বিধান পরিত্যাগ করে তখন কিন্তু এই ইরানের ধর্মপ্রাণ লোকজন কিন্তু ইসলামী শাসনই কায়েম করে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির অধীনে। এবং তার অল্প কিছুকাল পরেই কিন্তু তাদের স্বপ্ন ভঙ্গ হয় যে তারা যে জন্যে ইসলামী শাসন কায়েম করছিল সেই স্বপ্ন তাদের সাধিত হয়নি। এবং তাদের একটা অন্যতম কারণ ছিল ওই যে রেজা শাহ পাহলভীর আমলে, সেও তো আসলে গণতান্ত্রিক ছিল না, সেও তো রাজতান্ত্রিক শাসন ছিল। এবং তখন কিন্তু ইরানের লোকজন মনে করছিল তাদের স্বাধীনতা অধিকার, নাগরিক অধিকার ব্যাহত হচ্ছে, অতএব একটা আন্দোলন করে বিপ্লব করে এমন সরকার আনতে হবে যারা তাদেরকে নাগরিক অধিকার দেবে, স্বাধীনতা দিবে, বাক স্বাধীনতা দিবে, গণতান্ত্রিক অধিকার দিবে। এই জন্যই কিন্তু আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির অধীনে তারা কিন্তু ইসলামী বিপ্লব করছিল এবং তারা এটাই বিশ্বাস করছিল যে ইসলাম তাদেরকে দিবে সবচাইতে বেশি গণতান্ত্রিক অধিকার, স্বাধীনতা। কিন্তু যখন বিপ্লব সত্যি সত্যি হলো এবং ইরানের মানুষ যখন ইসলামী শাসনের অধীনে গেল, তখন কিন্তু তারা প্রকৃত ইসলামের আসল চরিত্র তারা কিন্তু অনুধাবন করলো। তারা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলো যে রেজা শাহ পাহলভীর আমলে যতটা স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার তারা ভোগ করতো, তার 100 ভাগের 10 ভাগও এখন ইসলামী শাসনের অধীনে তো পাই না। এবং এমনকি তাদের কোনো অভাব অভিযোগ বা তাদের কোনো সমস্যা এগুলো নিয়ে যদি তারা ওই রাস্তাঘাটে কোনো মিছিল বা প্রতিবাদ করতো, ওই ইসলামী পুলিশ তাদেরকে গুলি দিয়ে মারতো এবং তাদের কোনো কথা কেউ শুনতো না। আর নারীদের অবস্থা ছিল তো আরও শোচনীয়, তাই না? তো এইগুলা কিন্তু দীর্ঘ সেই 45-46 বছর ধরে ইরানের লোকজন দেখে আসছে এবং এইগুলো করতে করতে একটা পর্যায়ে এসে দেখে যে এখন তাদের পেটে আর ভাত জোটে না। অর্থাৎ তারা ইসলাম চালু করছিল তাদের দেশে সর্বস্তরে এবং ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে। ফলাফল হলো এখন তাদেরকে না খেয়ে থাকতে হবে অনেকটা। এখন ওই আয়াতুল্লাহ আলী খামেনি তার বক্তব্য হচ্ছে যে মুখ দিয়েছেন যিনি, আহার দিবেন তিনি, আমাদের কাছে খাদ্য কেন চাও, আমাদের কাছে কেন রিজিক তোমরা চাও, কারণ রিজিকের মালিক আল্লাহ না। তো এখন আয়াতুল্লাহ আলী খামেনির বক্তব্য অনেকটা এরকম যে রিজিকের মালিক আল্লাহ, অতএব তোমার কোথায় কীভাবে রিজিক মানে আয় উপার্জন হবে এটা তো আল্লাহ নির্ধারণ করবে, আর মুখ দিয়েছেন যিনি, আহার দিবেন তিনি। এটা এখন ইরানের লোকজন তো এটা মানতে রাজি না যে কই আল্লাহ তো কোনো খাবার টাবারও দেয় না, রিজিকও দেয় না। এবং এর ফলাফল এখন আমরা দেখতে পাচ্ছি। এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে যে আসলে ইরানের এই আলী খামেনি আসলে কী কাজ করছে। তারা তাদের ইসলাম আরও চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার জন্য, তারা ইসরায়েলকে ধ্বংস করার জন্যে, তারা সৌদি আরবকে ধ্বংস করার জন্য তারা হেজবুল্লাহকে পুষছে, তারা হামাসকে পুষছে, তারা সিরিয়ার বাশার আল আসাদকে পুষছে। এগুলো করতে গিয়ে এই দেশের জনগণের মুখে ভাত দেওয়ার কথা তারা ভুলে গেছিলো। তারা গোটা পৃথিবীকে ইসলামী শাসনের অধীনে আনার স্বপ্ন দেখছিল এবং দেখাচ্ছিল। এবং যেটা দেখে বাংলাদেশের ওই মুমিন মুসলমান, যেমন যারা নাকি সুন্নি, তারাও কিন্তু আবেগে আপ্লুত হতো, তারা কিন্তু উৎসাহিত হতো। ইরানের নামে আল্লাহর কাছে নানা রকম দোয়া টোয়াও করতো, যদিও আবার অ্যাট দ্য সেম টাইম এই ইরানের শিয়াদেরকে তারা আবার মুসলমান হিসেবে গণ্য করতো না। গণ্য করতে কি, তারা হলে ওই কাফের মুনাফিক মুরতাদ, তাদের জন্যই কিন্তু আল্লাহর কাছে তারা দোয়া ফরিয়াদ করতো, তাই না? এখন এই আন্দোলনে যেটা আমি দেখলাম যে হঠাৎ করে তাদের ইসলামী লেবাস উধাও হয়ে গেছে, যারা রাস্তাঘাটে নামছে আধুনিক পোশাক পরা। এখন এটাকে নির্দেশ করছে যে তারা আসলে ভিতরে ভিতরে ইসলামকেও ত্যাগ করছে, ঠিক বোঝা যাচ্ছে না। এই বিপ্লব সফল হলে দেন বোঝা যাবে যে এই জনগণ আসলে কীরকম।
এবং একই সঙ্গে এটাও কিন্তু আমাদেরকে মানতে হবে, এরা এখন যদি এই ইসলামী শাসন বা ইসলাম থেকে দূরে সরে গিয়ে আধুনিক রাষ্ট্র তৈরি করার পণ করে, ভালো, হয়তো ভবিষ্যতে টিকে যাবে। বাট আমরা কিন্তু ইরানের পথে রওনা দিয়েছি। ইরান যে পথে রওনা দিয়েছিল আজকে থেকে 47 বছর আগে, আমরা এই 21 শতাব্দীর এই 2026 সালে বা 25 সালে এসে আমরা কিন্তু এখন ওই ইরানের পদাঙ্ক অনুসরণ করে আমরা কিন্তু দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছি। তাহলে এখন আমাদের কপালে কি এরকম শনির দশা অপেক্ষা করছে? কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, ইরানের কিন্তু সম্পদ ছিল, তেল ছিল, গ্যাস ছিল, যদিও আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছিল, তারপরে গোপনে সোপনে বিক্রি টিক্রি করে তারা কিন্তু কিছুটা চলতে পারতো। বাট বাংলাদেশে ইসলামী শাসন চালু হলে মনে করার কোনো কারণ নাই যে পৃথিবীর বিভিন্ন দেশ এসে বাংলাদেশকে সাহায্য করবে। এবং একই সাথে বাংলাদেশে তো এমন কোনো সম্পদ নেই যেগুলো তারা বিক্রি করতে পারে, কি পারে? এই ইরানের তেল ছিল, গ্যাস ছিল, তারপরেও কিন্তু তারা টিকতে পারলো না। আর বাংলাদেশের নাই কিচ্ছু। আর বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করবেন, আর ইহুদি নাসারা কাফেররা আপনাদের সাহায্য করবে, আপনাদের সাথে ব্যবসা বাণিজ্য করবে, অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করবে, এটাই কি আপনারা কল্পনা করেন? আমার মনে হয় তাই করেন, তাই না? যেমন ধরেন যে বাংলাদেশে আপনি ইসলামী শাসন কায়েম করবেন, তো ভারত কি আপনাদেরকে সহযোগিতা করবে যে আপনারা ইসলামী শাসন কায়েম করে সফল হন? কি না, তারা তো আদা জল খেয়ে লাগবে আপনারা যাতে ব্যর্থ হন, তাই না? তারা তখন কি করবে? বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য এহেন কোনো পদক্ষেপ নেই যেগুলো করবে না। এর কারণ কি? কারণ আপনারা তো ভারতকে ঘৃণা করেন, ভারতের হিন্দুদেরকে ঘৃণা করেন ইসলাম ধর্মের বিধি অনুযায়ী, তাই না? তো আপনি আপনার ধর্মীয় দোষে উদ্বুদ্ধ হয়ে আপনি হিন্দুদের ঘৃণা করবেন, আর আপনি ইসলামী শাসন কায়েম করে আবার ওই হিন্দুরা আপনাদের সহযোগিতা করবে। এবং ভারতের কথা কেন বলি, এই যে খোদে আমেরিকা অথবা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো বা জাপান, এমনকি ধরেন যে চায়না, আপনারা কি মনে করেন যে এরা আপনাকে ভালো থাকার জন্য এসে সাহায্য করবে, অর্থনৈতিকভাবে আপনার সাথে ব্যবসা বাণিজ্য বাড়াবে, অর্থনৈতিক সম্পর্ক বাড়াবে? জি না। সেগুলো যদি করে তাহলে তাদের যে রাজনৈতিক দর্শন বা অর্থনৈতিক দর্শন সেগুলো কি ভুল প্রমাণিত হয় না? আপনারা বোঝেন না যে মনে করেন পৃথিবীতে এখন এই যে ইসলামী যে জোয়ার মুসলিম দেশে, তাই না? তো ভাই আপনাদের এই আদর্শের সাথে পশ্চিমা আদর্শ বা অমুসলিমদের আদর্শের কি সংঘাত আছে না? এখানে কে বেশি ভালো এটা প্রমাণের একটা প্রতিযোগিতা আছে না? মুসলমানরা যেমন অমুসলিমদের শাসন যে কত প্রকারে খারাপ এইটা প্রমাণের জন্য আপনারা উঠে পড়ে লাগেন, তো অমুসলিমরাও তো আপনাদের জন্য এই একই ব্যবস্থা করবে, তাই না? আপনাদের শাসন যে কত বড় অসভ্য, বর্বর এবং এটা কত প্রকারে ওই মানধাতা আমলের মধ্যযুগীয়, সেটা প্রমাণের জন্য তারা উঠে পড়ে লাগবে না? এই ঘটনাটাই তো ঘটেছে ইরানে, তাই না? ইরান যাতে কোনোভাবে সামনের দিকে এগোতে না পারে, এই পশ্চিমা দেশগুলো কি আষ্টে পৃষ্ঠে সেই চেষ্টাই করে গেছে না, শত রকমের নিষেধাজ্ঞা দিয়ে? এই জন্যই তো আজকে ইরানের এই পরিণতি, তাই না? তো তারপরে ইরান মনে করেন গোপনে সোপনে কিছু তেলমেল এটা ওটা বিক্রি টিক্রি করে চলতো, 45 বছর চালিয়েছে। বাংলাদেশের তো নেই কিচ্ছু, এখান থেকে তো কেউ কিছু কিনতেও আসবে না। এখানকার লোকজনদেরকে তো গাজার মানুষের মতো পিষে মারলেও কেউ বাংলাদেশকে রক্ষা করার জন্য আসবে না। কি বিষয়টা এরকম না? বুঝতে পারছেন নাকি এখনও পারেন নাই? ধন্যবাদ।